এখন আমাদের সামনে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি জাভেদ হোসেন ভাইকে। আয়োজকদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আর বিশেষ করে এখন যখন লেনিন বরাবরই আসলে খুব একটা অস্বস্তিকর ব্যাপার ছিল অনেকের জন্য, আবার এর মধ্যে কখনো আমাকে বলে গেলেন তত্ত্ব কথা বলার দায়িত্ব, এটা খুব বড় একটা অভিযোগ। আমার ব্যাপারে অনেক দুর্নাম আছে, কিন্তু এই দুর্নামটা এর আগে কেউ দেয়। তো মনে পড়ে গেল যে সুকুমারের একটা ছড়া আছে যে একটি একটি কথা যেন সদ্য দাগা কামান, কিন্তু আবার মন বাসনের ময়লা ধুতে তত্ত্ব কথাই সাবান। তো এখন আপনাদের মনে কত ময়লা জমেছে যে তত্ত্ব কথা দিয়ে সাবান দিয়ে ধুতে হবে, মানে ভাবছিলাম। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কথাটা কোত্থেকে শুরু করবেন, যখন তিনটে বিষয় রাষ্ট্র, বিপ্লব এবং লেনিন, তিনটে ব্যাপার, কোত্থেকে শুরু করবেন। যেখানে বাংলাদেশের ক্রিকেটের ছেলেদের দল একজন ভালো ওপেনার পায় না, আমি 5-6টা ওপেনিং ঠিক করে রেখেছিলাম যে এমনি করে করবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে আসলে শুরু করাটা আসলে জরুরি ব্যাপার। জরুরি ব্যাপার কেন? যে বাংলায় প্রবাদ বলে যে ঘর হইতে আঙিনা বিদেশ। আপনি বেরিয়ে যদি আঙিনা পর্যন্ত পা রাখতে পারেন, ধরে নেবেন যে আপনি বিদেশ পৌঁছে গেলেন। শুরু করাটা গুরুত্বপূর্ণ। মার্কস তার অন দ্য জিউস কোয়েশ্চেন নামে যে লেখাটা আছে, সেটার মধ্যে মার্কস বলেছিলেন যে টু পোজ এ কোয়েশ্চেন প্রপারলি ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইটসেলফ। আপনি যদি একটা প্রশ্নকে যথাযথভাবে উপস্থিত করতে পারেন, হাজির করতে পারেন একটা প্রশ্নকে যথাযথভাবে, তাহলে ওই প্রশ্নটাই ওই প্রশ্নের উত্তর। প্রশ্ন ঠিক মতো করতে পারার মধ্যেই প্রশ্নের উত্তর থেকে যায়। তো এতগুলো বিষয় নিয়ে আমি যখন একসঙ্গে বলতে শুরু করলাম, তখন আমার মনে পড়লো যে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যেসব কথাবার্তাগুলো বলি এগুলো আবার অনেকে ভিডিওতেও দিয়ে দেয় এখানে যেরকম হচ্ছে। তো একদিন দেখতে গিয়ে আমি সাধারণত 2-2.5 ঘন্টা নিচে থামি না, আপনার ভয় নেই, আজকে আমি একদম বলবো না। তো একজন শুনতে গিয়ে তারাই লিখেছেন আপনি এত এলোমেলো কথা বলার দরকার কি, যে বিষয় নিয়ে আসেন এটা বলেন। মনে হলো কথা তো ঠিক। তারপর আবার মনে হচ্ছে রামকৃষ্ণের একটা কথা আছে যে আপনি যে বেল কিনবেন, বাজারে গিয়ে কি শুধু বেলের শাঁস বেচে না, বেল কিনতে হলে বেলের খোল কিনতে হয়, খোলের মধ্যে আঠাও থাকে, শাঁসও থাকে, সব মিলিয়ে বেলটা কিনতে হয়। আপনারা আমার কথাবার্তা শুনবেন, এর সঙ্গে এলোমেলো 2-4টে কথা শুনতে হবে। আপনি যদি আপত্তি করেন আমার কিছু করবার নেই, আমি আমার অভ্যাসে ছাড় দিতে রাজি নই, অনেক দিন হয়ে গেছে। তো এখন গোড়ার দিকে আসি, আবার কথার দিকে, যে আমি শুরু করব কোন জায়গা থেকে। শুরু করে দিয়ে একদিকে রবীন্দ্রনাথ বলেছিলেন, রবীন্দ্রনাথ বলা ঠিক হবে তো নাকি আবার রবীন্দ্রনাথ বলছেন যে ভয় হয় যে কে কিসে কি মনে করে ফেলে, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয়ে মনে সারব তরি, এই শুধু মুরগায় ছেড়ে দিলাম তরি। লেনিন কেন অস্বস্তিকর? লক্ষ্য করে দেখবেন যে মার্কস, যে লোকটা মাত্র 63 বছরের মতো বেঁচে ছিলেন, এবং মার্কস এঙ্গেলসের রচনাবলী এখন পর্যন্ত পাওয়া যায় 56 খণ্ড। আপনারা বোধহয় জানেন যে মার্কস এঙ্গেলস রচনাবলী বের করবার জন্য নতুন আরেকটা প্রয়াস শুরু হয়েছে। সেই প্রয়াস 130 খণ্ডে মার্কস এঙ্গেলসের রচনাবলী ছেপে বের করবে 2030 সনের মধ্যে। 130 খণ্ড মার্কস এঙ্গেলসের রচনাবলী ছেপে বের করা হয়। এটা জার্মানি থেকে বেরোবে, মানে জার্মানিতে মার্কস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেটার সঙ্গে আরও অনেকে প্লাস 12টা দেশের, শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা মিলে এই প্রক্রিয়াটা চালু করছে। 130 খণ্ডে মার্কসের রচনাবলী বেরোবে, মার্কস এঙ্গেলস রচনাবলী। কিন্তু মার্কস অনেকের কাছে স্বস্তিদায়ক, একটা ফিল গুড ব্যাপার আছে মার্কসের মধ্যে। আপনি মার্কসকে নিয়ে যে কোনো কিছু ব্যাখ্যা করে দিতে পারবেন। যে লোকটা বললো যে ব্যাখ্যার আর দরকার নেই, এখন দুনিয়াটাকে বদলাও, কি ভয়াবহ একটা ট্র্যাজেডি, এই লোকটাকে দিয়ে এখন যে যার মতো করে ইচ্ছে করে ব্যাখ্যা করে ফেলতে পারছে। মার্কসের সুবিধাও আছে। আপনি দেখবেন যে মার্কস নিয়ে কথা বলতে গেলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তার নিজস্ব মতামত দেবে না। মার্কসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো পৃথিবীতে এমন কোনো লোক নাই যে মার্কস বোঝে না, এবং দ্বিতীয় ট্র্যাজেডি হলো আসলে খুব কম লোকই বোঝে। ফলে মার্কসকে নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের যে বার্ষিক প্রতিবেদন হয় সেখানেও মার্কসকে দিয়ে প্রতিবেদন শুরু হয়। মার্কসকে নিয়ে তার বই কীরকম পড়ার আগ্রহ ছিল,
মার্কসের প্রেম কটা ছিল সে নিয়েও বই আছে। এরপরে মার্কস কী খেতে ভালোবাসতেন, কোন কোন ভাষায় কথা বলতে পারতেন, এমন কোনো ব্যাপার নেই মার্কসকে নিয়ে যেটা হয় না। মার্কস ইজ এ ফিল গুড পার্সোনালি। কিন্তু গণ্ডগোল হচ্ছে লেনিনকে নিয়ে। লেনিনকে নিয়ে সবাই স্বস্তি বোধ করে। মার্কসকে নিয়ে স্বস্তি বোধ করার কারণ আছে। মার্কস মাত্র 63 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার মাথায় দুনিয়াকে নিয়ে এত রকমের চিন্তা ছিল, ভাবনা ছিল, যে তিনি সেই চিন্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসতে সম্ভব ছিল না। যে প্রবল, আপনি চিন্তা করে দেখুন যে 56 খণ্ডের রচনাবলী বা 75 খণ্ডের রচনাবলী বের হয়ে গেছে বলে আমরা জানতাম, দেখা গেল সেটা 130 খণ্ডেও আসলে ছেপে বের করা সম্ভব নয়। তার এক একটা বাক্য, এবং তারা যেটা করবেন যে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে যেখানে মার্কস পড়তেন, সেই সময় যে বইগুলো মার্কস পড়তেন সেই বইগুলোতে পড়তে পড়তে দাগ দিয়ে দিয়ে পাশে যে কমেন্টসগুলো লিখেছেন, মন্তব্যগুলো, সেগুলো খুঁজে খুঁজে বের করে সেই কমেন্টগুলোকে বের করা হয়েছে। এবং এক একটা পাশে হয়তো একটা লাইন, ওই একটা লাইন নিয়ে দেখা যাবে যে 20-25টা পিএইচডি করে ফেলছে। ফলে মার্কসের চিন্তার ব্যাপ্তি এবং তার গভীরতা এবং তার বিস্তৃতি এত প্রবল। যেমন ধরুন একটা লাইন, একটা জায়গাতে অ্যাঙ্গেলসকে মার্কস লিখছেন যে কেন প্রাচ্যের ইতিহাসকে ধর্মের ইতিহাস বলে মনে হয়, এটা আমাদের ভাবা দরকার। এক লাইন বলে মার্কস কিন্তু ছেড়ে দিলেন। এবং সেই যে এক লাইন, কেন প্রাচ্যের ইতিহাসকে ধর্মের ইতিহাস বলে মনে হয়, আপনি আজকে যদি বাংলাদেশের গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলুন না কেন, না যাই বলুন না কেন বলা উচিত না, আসলে নাম কেন হয় তারও ইতিহাস আছে, এমনি এমনি নাম পায় না, নামেরও রাজনীতি আছে। সুতরাং যাই বলুন না কেন কথাটা ভুল, বলা ঠিক হবে না। আমাদের বরং তর্কাতর্কি করে আলোচনা করে ঠিক করা উচিত যে কী নামে ডাকবো। অথবা তার চেয়েও বড় কথা বোধ হয় ভবিষ্যতে বলবে আসলে এর কী হয়েছিল। এখন যে নামে আপনি ডাকুন না কেন, ফলাফলই বলে দেন। তো যাই হোক, ওই যে কথাটা মার্কস বললেন যে প্রাচ্যের ইতিহাসকে কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়, আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন তো, গণ অভ্যুত্থান পরবর্তীকালে আপনার কি এরকম মনে হচ্ছে না যে আমরা কি আসলে কিসের জন্য আন্দোলনটা করেছিলাম? আমরা কি আন্দোলনটা যেটা করেছি সেটা কিছু কেবলমাত্র কিছু রেটরিক, কিছু বাক্য অলঙ্কারের মধ্যে পর্যবাসিত হয়ে যাচ্ছে কি? এবং সে বাক্য অলঙ্কারগুলোকে কেবলমাত্র আমাদের ইতিহাস, আমাদের ধর্মের মধ্যেই আটকা পড়ে যাচ্ছে? এবং সেটা কি আসলে যতটা আপনার জনগণকে উপকৃত করছে এই ধর্মের দিকে প্রবণতা, সেটা কি তার চেয়ে বেশি আপনার পার্শ্ববর্তী দেশে আরেকটা ধর্মান্ধ দলকে তারও বেশি সহযোগিতা করছে কিনা, সেটাও তো ভাবনার অবকাশ রয়েছে। তারপরে এই যে এত কিছু ভাবছেন, এই ভাবনাগুলো মার্কস শুধুমাত্র লিখতে গিয়ে অ্যাঙ্গেলসকে একটা লাইনে লিখেছিলেন, প্রাচ্যের ইতিহাসকে কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়, এটা ভাববার অবকাশ আছে। ফলে মার্কসের চিন্তার এই যে বিস্তৃতি, এই বিস্তৃতিকে আপনি এতভাবে ব্যাখ্যা করতে পারবেন যে মার্কসকে দিয়ে যে কেউ তার নিজের মতো করে কাজটা করে দিতে পারে। এবং বলা হয় যে পাশ্চাত্যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আমেরিকা বলাটা ঠিক না, আমেরিকা আসলে একটা মহাদেশের নাম, যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ফান্ড পাওয়া সহজ হয় যদি আপনি মার্কসিস্ট কোন জায়গা থেকে আপনার গবেষণাপত্রটুকু দাখিল করেন। অনেকে এই অভিযোগও করেন যে বর্তমানে পুঁজিতন্ত্রের প্রবল রূপে এত সুদৃঢ় ভিত্তি পেয়ে যাওয়ার অন্যতম পেছনের কারণ হচ্ছে মার্কস নিজে। ওই ব্যাটা যদি এই গণ্ডগোলগুলো আগে থেকে ধরিয়ে না দিত, তাহলে পুঁজিবাদকে আরও আগেই নাকি খতম করা সম্ভব ছিল। তো যা ব্যাপারটা যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে মার্কসকে নিয়ে মোটামুটি সবাই যে যার মতো করে স্বস্তিতে থাকতে পারে। গণ্ডগোলটা হয়ে যায় লেনিনকে নিয়ে। এই লোকটা ছিলেন ভয়াবহ রকমের ঘাড়টার একটা লোক। মার্কস অনেক কিছু বলেছেন একসঙ্গে, এবং মাত্র 63 বছরের জীবনে তিনি এত রকম কথা, এত রকম বিষয় এতভাবে ভেবে গেছেন, ভাবতে গেলে মার্কসকে আটকে রাখা মুশকিল হতো। অ্যাঙ্গেলস তার ক্যাপিটাল, যেটা কিনা মার্কস ভেবেছিলেন মোটামুটি 6 খণ্ডে বের করবেন, সেটা দেখা হলো জীবদ্দশায় তিনি 1 খণ্ডের বেশি ছেপে বের করতে পারেন। এবং বের করতে না পারার কারণও আছে। মার্কস ভাবলেন যে আচ্ছা, এই বিষয়টা নিয়ে লিখতে গিয়ে রাশিয়ার ব্যাপারে 2-4টে পাতা আমার লেখা দরকার। তো রাশিয়ার বিষয়ে 2-4টে পাতা লিখতে গিয়ে দেখলেন যে আচ্ছা, ইংরেজিতে পড়বো, জার্মানিতে পড়বো আমি রাশিয়ানদের বিষয়ে, আচ্ছা রাশিয়ান ভাষাটা শিখলে কেমন হয়? রাশিয়ান ভাষা শেখা শুরু করলেন এবং ভাষাটা মতোই শিখলেন, এবং শিখে তিনি রাশিয়ান ইতিহাস এবং অর্থনীতি দিয়ে, দর্শন নিয়ে প্রবল রূপে বুঝে গেলেন, ক্যাপিটাল মাথায় উঠল। তখন আবার অ্যাঙ্গেলস ওখান থেকে বকাঝোকা করে চিঠি পাঠাচ্ছেন, তোমার এই এক বাজে অভ্যেস, একটা দিকে ঢুকলে তুমি কোথায় ছিলে সেটা ভুলে গিয়ে একদিকে রওনা দাও, ফিরে এসো আবার, ক্যাপিটাল কবে শেষ করবে তুমি? লোকজন আর কত লোকজনকে বলে বলে বোঝাবো, কতদিন আর তুমি দায়িত্বে পেছাবে? ফলে মার্কসের চিন্তার ব্যাপ্তি বিস্তৃত
প্রবল ছিল। লেনিন সে জায়গা থেকে, খুব মজার ব্যাপার, মার্কস যখন মারা গেলেন 1883 সনে, তখন 1900 সন শুরু হতে কত বছর বাকি? 17। আবার এই 1900 সন শুরু হওয়ার ঠিক 17 বছর পরেই নতুন করে মার্কস জন্ম দিলেন, যাকে বলছেন আপনি রুশ বিপ্লব। মজার একটা, যাকে বলে সমাপতন। এই লেনিন, তিনি সোজা কথায় মানে ইস্কাপনকে তুরুপ বলতেই অভ্যস্ত ছিলেন। ইংরেজিতে আমরা বলি যে টু কল স্পেড এ স্পেড। এই স্পেডকে সবাই কোদাল কেন বানায় কে জানে? স্পেড আসলে কোদাল না, স্পেড হচ্ছে তাসের যে ওই স্পেড, এটা কোদাল না। সবাই জানো কোদালকে কোদাল বলতে অভ্যস্ত। কোদাল তো আমি কখনো অন্য কোনো নামে কাউকে ডাকতে শুনিনি, ফলে কোদালকে লোকে কোদাল নামেই ডাকবে। যাক, লেনিন এই জায়গা থেকে প্রবল রূপেই সরাসরি মার্কস যে কথাটা বলে গেছিলেন যে জগৎকে বদলানোটা হচ্ছে আসল কাজ, তার মানে মার্কস নতুন করে জগৎকে ব্যাখ্যা করার একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছিলেন। লেনিন সেই জায়গাতে এসে সরাসরি তিনি মূল প্রশ্নটাতে তার নিজের মনোযোগ দৃষ্টিবদ্ধ করলেন। লেনিন যে কাজটা করলেন, রাষ্ট্র ক্ষমতাটাকে বদলানোর জন্য সেটা বোঝার চেষ্টা করলেন। কোন ভাই যে বইটার কথা বললেন, রাষ্ট্র বিপ্লব, বইটা লেনিন সম্পূর্ণ করে যেতে পারেননি, এবং আমরা অভাবনীয় রকমের একটা বঞ্চনার শিকার হয়ে গেলাম। লেনিন যদি তার রুশ বিপ্লবের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে যদি তিনি তার রাষ্ট্র এবং বিপ্লবের অভিজ্ঞতার সার সংকলনের মধ্যে গ্রন্থিত করতে পারতেন, তাহলে কি ভয়াবহ একটা কাণ্ড করতে পারে। এই যে লেনিন কিনা একদম প্রায়োগিক বলে আমরা যাকে বলছি, তিনিও কিন্তু মজার ব্যাপার 1916 সনের দিকে যখন লেনিন নির্বাসনে আছেন, খুব সম্ভব তিনি তখন ফিনল্যান্ডে কি সাইবেরিয়ায় ছিলেন 1916 সনের দিকে। হ্যাঁ, তখনও মজার ব্যাপার, যখন রুশ বিপ্লব একবার দ্বার প্রান্তে, রেভলিউশন অ্যাট দ্য গেট, স্লাভো জিজেক যেটাকে বলছেন, সেই সময় লেনিন কি করছেন? লেনিন তখন নতুন করে হেগেল পাঠ শুরু করেছে, হেগেলের লজিক পড়ছেন। মজার ব্যাপার না, যে লেনিনকে আমরা বলছি সবচেয়ে প্রায়োগিক ব্যক্তি, সেই ব্যক্তি 1916 সনে যখন বিপ্লবের ঘনঘটা চলছে পুরো রাশিয়া জুড়ে, তখন লেনিন কি করছেন? মানে কুড়ি ঘরের মধ্যে বসে বসে হেগেলের লজিক পাঠ করছে। সেই লেনিন বুঝতে চেয়েছেন রাষ্ট্রটা কি বদলানোর আগে, এবং সেটা করতে গিয়ে তিনি বারবার ফিরে যাচ্ছেন মার্কসের কাছে, এঙ্গেলসের কাছে। এঙ্গেলসের বিশেষ করে রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব বা বিকাশ, এই গ্রন্থের দিকে বারবার লেনিন যাচ্ছেন, এবং তিনি একটা মধ্যা জায়গাতে এসে লেনিন রাষ্ট্রকে বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন। তিনি বলছেন, দেখো রাষ্ট্রর গুরুত্বপূর্ণ বিষয়টা কি। মনে করুন কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইনটা কি মনে আছে কারণ? কমিউনিস্ট ম্যানিফেস্টোর না, এটা তো হচ্ছে শুরুর দিকে, প্রথম যে চ্যাপ্টারটা, প্রথমটা। হ্যাঁ, পৃথিবীর লিখিত ইতিহাস মানেই হচ্ছে আদিম সাম্যবাদ থেকে। তার মানে যতদিন ধরে মানুষের ইতিহাস লিপিবদ্ধ আকারে আছে, প্রত্যেকটি হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। লেনিন যেখান থেকে শুরু করছেন রাষ্ট্র প্রসঙ্গে বলতে গিয়ে, লেনিন বলছেন যে দেখো রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে কিছু উপাদান থাকে, কিছু উপাদান কিছু সংঘাত সমাধান করা যায়, কিছু উপাদান কিছু সংঘাত সমাধান করা যায় না, অসমাধানযোগ্য, সমাধান করা যায় না। এটা যে কনসিলেবল না, এই কনসিলেবল না হওয়ার কারণে একটা ক্লাস অ্যান্টাগনিজম থাকে, দুটো শ্রেণীর মধ্যে বা একাধিক শ্রেণীর মধ্যে পরস্পর একটা মারামারির সম্পর্ক থাকে, একটা দ্বন্দ্ব সংঘাতের সম্পর্ক থাকে, এবং অধিকাংশ সময় এই দ্বন্দ্ব বা এই সংঘাতটা আসলে সমাধানযোগ্য না। তখন যেটা করা হয়, তখন এই শ্রেণীগুলোর মধ্যে সংঘাতটাকে থামিয়ে রাখতে, চূড়ান্ত কোনো ফয়সলার দিকে যাতে না যায়, সেটা নিশ্চিত করতে এই সমাজের মধ্যে শ্রেণী সংঘাতটাকে একটা আপাত
যাকে বলা হয় বোঝাপড়ার জায়গা না হলেও একটা জায়গাতে এটাকে থামিয়ে রাখা হয়, এটাকে ম্যানেজ করে রাখা হয়, এটাকে ভুলিয়ে ভালিয়ে ব্যবস্থা করে রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভুলিও তো আপনি রাখলেন, রাষ্ট্রের মধ্যেকার যে সমস্যা সমাধান করা যায় না, অসমাধানযোগ্য, সেই সমস্যাটাকে আপনি তো রাষ্ট্র নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে তাকে আপনি আপাতত ধামাচাপা দিয়ে রাখলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে রাষ্ট্রটা তৈরি করে আপনি সমাজের ভেতরকার শ্রেণী সংঘাতটাকে ধামাচাপা দিয়ে রাখলেন, প্রশ্ন হচ্ছে ধামাচাপা দিয়ে রাখার মধ্যে ওই রাষ্ট্রটা প্রকৃতপক্ষে এই যে বিভিন্ন সংঘাতময় শ্রেণীগুলো আছে, কোনো একটা শ্রেণীর নিশ্চয়ই সে স্বার্থটা রক্ষা করবে। প্রশ্নটা হচ্ছে কোন শ্রেণীর স্বার্থ সে রক্ষা করে। লেনিন এই জায়গাতে গুরুত্বপূর্ণ এই জায়গাতে গুরুত্ব দিলেন তিনি, যে রাষ্ট্র হচ্ছে শ্রেণী সংঘাতের যে অসমাধানযোগ্য পরিস্থিতি, এই অসমাধানযোগ্য পরিস্থিতি যাতে চূড়ান্ত সমাধানের জায়গায় না যায়, চূড়ান্ত সংঘাতের জায়গায় গিয়ে কোনো এক রাষ্ট্রের পক্ষে, কোনো এক শ্রেণীর পক্ষে যাতে রাষ্ট্রটা চলে না যায়, তার জন্য রাষ্ট্র নিজেকে তৈরি করে রাখে একটা বোঝাপড়া, একটা আপাত দৃষ্টিতে একটা ব্যালেন্সের জায়গা থেকে। মজার ব্যাপার। কিন্তু এটা করতে গিয়ে যেই পক্ষ অন্য পক্ষের জন্য গায়ে গতরে খেটে নিজের মানে যাকে বলে নিজের ভাগটুকু ছেড়ে দিয়ে অন্য পক্ষের লাভ করবে রাষ্ট্রের মধ্যে থেকে, সে কেন থাকবে তাহলে? তার কেন ঠেকা পড়েছে? সোজা কথায় যদি আমি বলি যে আমাদের রাষ্ট্রে বা যে কোনো পুঁজিতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যদি টিকে থাকে কোনো একটা অ্যান্টাগনিজম, সংঘাত, যে সংঘাতের সমাধান সম্ভব না টিকে থাকার ফলে, রাষ্ট্র তাকে মোটামুটিভাবে একটা ব্যালেন্সের জায়গায় এনে টিকিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই পক্ষ এতে ক্ষতির সম্মুখীন হয় সে কেন এটা মেনে নেয়? তার মেনে নেওয়ার কারণ কি? সে কি বুঝবে না যে আমার ক্ষতি হচ্ছে? আমার যিনি বললেন আমাদের আজকে প্রথমেই দাদা যে কথাটা বললেন, যে অপরদিকে একদিকে সে বলছে 500-600 কোটি টাকা তার মুনাফা হয়ে যাচ্ছে, অপরদিকে তাকে নাকি আবার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে 60 কোটি টাকা ধার নিতে হয়। তাহলে কেন এই শ্রমিকরা এই রাষ্ট্র মেনে নেয়? কী কারণে? এই প্রশ্নটার উত্তর দিচ্ছে লেনিন অ্যাঙ্গেলসের কাছ থেকে নিয়ে। এবং এই প্রশ্নটা যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন যে কেমন করে লেনিন আসলে মার্কসের মৌলিক চিন্তার একটা ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। অ্যাঙ্গেলস বলেছিলেন এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা কথা, যে কথাটার প্রসঙ্গ টেনে লেনিন তার রাষ্ট্র প্রসঙ্গে আলোচনা শুরু করছেন। লেনিন বলছেন যে অ্যাঙ্গেলস থেকে টেনে, অ্যাঙ্গেলসের মূল প্রসঙ্গ ছিল যে রাষ্ট্র তৈরি হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু রাষ্ট্র তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার একটা গুরুত্বপূর্ণ মজার একটা খেলা খেলছে, একটা ধান্দাবাজি করছে, একটা ভানুমতির খেল খেলছে, একটা ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে এই, সে নিজের সমাজের মধ্যে থেকে উঠে আসছে, উঠে এসে সে নিজেকে এমনভাবে হাজির করছে রাষ্ট্র, যেন সে সমাজ থেকে ঊর্ধ্বে, সমাজের কারুর সে পক্ষে নয়, সে একটা নির্বাহ নৈর্ব্যক্তিক, সবার জন্য সে সমান। কীরকম সমান? মজার ব্যাপার, আপনারও একটা ভোট। আপনি নিচে নেমেই যে রিক্সা ড্রাইভারের রিক্সাতে উঠবেন, সেই রিক্সা ড্রাইভারেরও একটা ভোট। একটু এগিয়ে গিয়েই যে হোটেলে ঢুকবেন অথবা যে চা দোকানে চা খাবেন, সেই ব্যাটা যে সকাল থেকে টুং 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 করে রাত 11টা পর্যন্ত চা বানাচ্ছে, সেই ব্যাটারও একটা ভোট। আবার সালমান আল আমাদেরও একটা ভোট। আমাদের সাবেক প্রতিপত্তিশালিনী পলায়ন করে যাওয়া হীরক রানী, ওনারও কিন্তু একটা ভোট। এটা কেমন ম্যাজিক বলুন তো? বাস্তব জগতে আপনি কোনো মিল নাই আমাদের মধ্যে, কোনো মিল নাই আমাদের মধ্যে। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি এবং তারা যখন যায় তখন আমাকে রাস্তার মধ্যে থেকে সরিয়ে দিয়ে পুলিশ তাকে সেলুট করে, আমাকে রাস্তাতেও দাঁড়াতে দেয় না। আমার মনে আছে আমি একবারে যে আলতাফ ভাই গল্পটা প্রায় করেন যে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মহামান্য রাষ্ট্রপতি যাবেন বলে আলতাফ ভাই ফুটপাতে দাঁড়িয়েছেন, ফুটপাতেও দাঁড়াতে দেয়নি, পুলিশ ঠেলতে ঠেলতে পার্কের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর ওদিকে তাকানোও যাবে না, আপনাদের বদনজর লাগার সম্ভাবনা আছে। কয়েকদিন আগে এই রাষ্ট্র মানে আমি প্রাইমারি শিক্ষা হয়ে গিয়ে উপদেষ্টা যাবেন, পুলিশ আমাকে ধাক্কা মেরে পুলিশ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। আমি তখন লেনে যায় রাষ্ট্র বিপ্লবের রাষ্ট্রের কথা তখন আমার মনে পড়ে।
তখনই মনে পড়বে যে লেনিন আসলে কতটা জরুরি। I was invited to guest, Right. but উপদেষ্টার নিরাপত্তার জন্য আমাকে পরিত্যাগ করা হয়েছে। তো এখন বুঝতেই পারছেন যে এই যে রাষ্ট্র, সে সমাজের মধ্যে থেকেই তৈরি হলো এবং সে এমন একটা ভান ধরলো, মনে হবে যে সে রাষ্ট্র সমাজের থেকে, আপনার আমার থেকে সে অনেক ঊর্ধ্বে, নৈর্ব্যক্তিক একটা ঈশ্বরের মতো কোনো একটা চরিত্র, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। এবং ওই যে বললাম, সে ধান্দাবাজিগুলো একটা অন্যতম লক্ষণ কি, ওই যে টুনটুন করে চা বানানোওয়ালা, মহামান্য রাষ্ট্রপতি থেকে হিরো প্রাণী পর্যন্ত আমাদের সবার কিন্তু একটা মাত্র ভোট। বাস্তব জগতে আমাদের কোথাও কোনো মিল নেই, বাস্তব জগতে আমাদের কোথাও কোনো এমন কোনো জায়গা নেই যেখানে আমরা সমান। কিন্তু ভোটাধিকার এমন একটা রহস্যময় জিনিস, এমন একটা পবিত্র জিনিস, বা এমন এক ব্যাপার যেখানে খোদার দরবারে যেমন বড় ছোট বলতে কিছু নাই। হ্যাঁ, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে আমরা সকলেই সমান। সকলেই সমান। আপনি রাষ্ট্র আপনাকে বা এই সংবিধানও আপনাকে এমন একজন মালিক, আপনি কিন্তু এই বর্তমান পর্যন্ত যে সংবিধান আছে, আপনি কিন্তু সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক। আপনি এমন মালিক যে মালিক কিনা এই রাষ্ট্রের সেবক বা কর্মচারী গাড়ি দিয়ে গেলে আপনাকে কোনের গুতা দিয়ে সরিয়ে দেয়, এমন মালিক আপনি এই রাষ্ট্রে। ফলে যে রাষ্ট্রের মধ্যে একটা কেমন যেন রহস্যময় একটা চরিত্র, সমাজের ভেতর থেকে উঠে এসে সে এমন একটা চরিত্র পরিগ্রহ করলো, এটা কঠিন শব্দ বললাম না, এমন এক চেহারা ধরলো, আরও সোজা কথা এমন এক ভরণ ধরলো যে কি চেনার উপায় নেই। মানুষ তৈরি করলো, মানুষের জন্য তৈরি হলো, সমাজের ভেতর থেকে এই রাষ্ট্রের জন্ম হলো, কিন্তু এই রাষ্ট্র আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মার্কস যাকে বলছেন এলিয়েনেশন, বিচ্ছিন্নতা, আমি এটাকে বাংলা করি আসলে বিজাতকরণ, মানে যা আমারই জাতের ছিল কিন্তু আমার থেকেই তৈরি হয়েছে, আমার মুখোমুখি দাঁড়িয়ে গেল আমারই বিরুদ্ধে। আইন তৈরি হয়েছিল মানুষকে রক্ষার জন্য, এখন কি করতে হয়, মানুষ আইনকে মেনে চলতে হয়। আইন মান্যকারী সুনাগরিক, কি আশ্চর্য কথা, এটা কেমন হলো? আইন তো তৈরি করা হয়েছিল আমার জন্য, আর এখন আমি যদি আইন মানি তাহলে আমি সুনাগরিক হব। মার্কস বলতেন এস্ট্রেঞ্জমেন্ট, এলিয়েনেশন, বিচ্ছিন্নতা, ওই উল্টো হয়ে থাকা জগৎ। মানুষের জন্য তৈরি করা আইন মানুষকে মেনে সুনাগরিক হওয়ার তকমা নিতে হয়। মানুষের হাতে তৈরি হওয়া, মানুষের সমাজের ভেতর থেকে তৈরি হওয়া রাষ্ট্র এমন রূপ, এমন চেহারা ধরে যে আমরাই এখন রাষ্ট্রের জন্য বেঁচে থাকি। রাষ্ট্রদ্রোহিতা নামে বিচিত্র সব ব্যাপার শুনতে হয়, যে রাষ্ট্র আমার জন্য তৈরি হয়েছিল, আমি কি তার বিরুদ্ধে বিদ্রোহ করে ফেলেছি। মার্কস এটাকে বলতেন এলিয়েনেশন, বিচ্ছিন্নতা। অর্থাৎ রাষ্ট্র সমাজের ভেতর থেকে তৈরি হয়ে মানুষের ওপরে এমন এক বিচিত্র চেহারা ধরে যে মানুষ আর বুঝতেই পারে না এক সময় যে রাষ্ট্র তৈরি হয়েছে তার প্রয়োজনে। লেনিন এই জায়গায় এসে সোজা কথাটা বললেন। এই যে মার্কস বলছেন, অ্যাঙ্গেলসের বয়ান ধরে তিনি বললেন যে রাষ্ট্র এর শুরুটাই হয়েছে সমাজের ভেতরকার বিভিন্ন সংঘাতময় শ্রেণী। এই শ্রেণীগুলোর মাঝের কিছু দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বগুলোকে সমাধান করা সম্ভব না, তাকে একটা মোটামুটি আপোষের জায়গায় এনে রাখার জন্য রাষ্ট্রটা তৈরি হয়েছে। রাষ্ট্রের কাজই এটা, রাষ্ট্র টিকে থাকে শ্রেণীর মধ্যে সংঘাতকে থামিয়ে রাখতে। কিন্তু মজার ব্যাপার, সে আবার এই সংঘাতটাকে থামিয়ে রাখে শক্তি প্রয়োগ করে। শক্তি প্রয়োগ ছাড়া, বল প্রয়োগের প্রতিষ্ঠান ছাড়া কোনো রাষ্ট্র কখনো থাকতে পারে না। আবার মজার ব্যাপার, রাষ্ট্র যেহেতু সে নিজেকে এমন এক চেহারা দিয়েছে, সে ঈশ্বরের মতো, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহার দরবারে সবাই সমান। ফলে সে শক্তি প্রয়োগ করে এবং তার শক্তি প্রয়োগ বৈধ। তার বিরুদ্ধে যদি আপনি শক্তি প্রয়োগ করতে যান তখন আপনি অপরাধী। শক্তি প্রয়োগ, রাষ্ট্রের উপকরণগুলো
আপনাকে এইভাবে দাঁড় করায়। এবং মার্ক্সের পরবর্তীকালে আলতাফ ভাই এই বিষয়ে বিশদ একটা বই লিখে ফেলেছেন আলথুজারকে নিয়ে। আলথুজার পরবর্তীকালে বলেছিলেন যে রাষ্ট্র এই যে আমার কাছ থেকে ট্যাক্স নিয়ে আমাকেই পেটানোর জন্য অস্ত্র কিনবে, আমি আবার তাকে সানন্দে মেনেও নিচ্ছি, এটা শুধুমাত্র কিন্তু অস্ত্র দিয়ে না, শক্তি প্রয়োগ করে না, এটার পেছনে সে আবার কিছু আলথুজার বলছেন যে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। রাষ্ট্র শুধুমাত্র বল প্রয়োগ করে টিকে থাকে না, সে কিছু আবার আমার মাথার মধ্যে কিছু চিন্তার মধ্যে কিছু এমন ব্যাপার ঢুকিয়ে দেয় যে আমি রাষ্ট্রকে মেনে নিতে বাধ্য হই। শিক্ষা তার একটা অন্যতম উপাদান। এই রাষ্ট্র ঠিক করে দেয় আপনি কি শিখবেন এবং কেমন করে শিখলে এই রাষ্ট্রের যারা আসল মালিক তারা আপনার পক্ষ থেকে কোনো রকম ভয়ের আর কোনো ব্যাপার থাকবে না। কি শেখালে আপনি তাকে হুমকি দেবেন না, তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন করবেন না, রাষ্ট্র সেভাবেই আপনার শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেয়। ফলে আপনাকে গল্প যখন আপনি লেখেন, পত্রিকা যখন আপনি পড়েন, পত্রিকার মধ্যে কি হয় যে কে কবে একটা মুরগি কিনে 10 বছর পরে 10টা খামারের মালিক হয়ে গেছে, তাই না? এইটাই তো বাতাবি লেবুর বাম্পার ফলন তো আছেই। ফলে এখন এই যে রাষ্ট্র কেমন করে আপনাকে শেখায় যে যা হয়েছে বাবা এর মধ্যে থেকেই তোমাকে নিজের ভালোটা বুঝে নিতে হবে, আর বাকিরা আর জাহান্নামে যাবে, বাকিরা আবার দুনিয়ার বাকি সবাই তোমার শত্রু, নিজেরটা বুঝতে শিখো। মুখে শুধু প্রবাদও তৈরি হয়েছে আপনি ভাসলে বাপের না। ফলে এই যে প্রত্যেকটা প্রবাদ প্রবচন থেকে শুরু করে আপনার জন্মের পর থেকেই, আপনি চোখ খোলার পর থেকেই আপনার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় প্রত্যেকটা চিন্তা, এবং দুনিয়াতে আপনি কি দেখবেন, কি দেখে কি সিদ্ধান্ত নেবেন, কোন শব্দের কি অর্থ হবে, কোন কথার কি অর্থ হবে, এটাও আপনাকে শেখানো হয়। রাষ্ট্র ইনক্লুশনের কথা বলে এক্সক্লুড করে, ওই যে বিচ্ছিন্নতার কথা ইনক্লুশনের কথা কিন্তু আসলে করে এক্সক্লুশন। সে বলে সবাইকে অন্তর্ভুক্ত করবার কথা, এবং সবাইকে অন্তর্ভুক্ত করাটা হয় কোন যুক্তিতে? শেষ পর্যন্ত আসলে নির্দিষ্ট কারো একটা স্বার্থেই সে অন্তর্ভুক্তিকরণ তার কিচ্ছু না, মানে বাকি সবগুলোকে এক খামারে ভর, যাতে এগুলোকে নিয়ে ভালো মতো কাজ করা যায়। এটা অন্তর্ভুক্তিকরণ, মানে সবাইকে এক, সবাই আমরা ভাই ভাই, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এইসব কথাবার্তা বলে আপনাকে ঢুকিয়ে ফেলবে একটা খোয়ারের মধ্যে, যাতে নির্দিষ্ট কিছু শ্রেণীর স্বার্থে, কিছু লোকের স্বার্থে আপনার কাজগুলো হয়। নইলে কেন এত কিছুর পরেও শ্রমিকরা তাদের পাওনা চাইতে গেলে গুলি চলে? কিন্তু এটা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা ধরে দিয়েছি রাষ্ট্র আপনাকে শিখিয়েছে জন্মের পর থেকে এই ছোট লোকগুলো ঝামেলা করবেই। রাষ্ট্র আমাকে শিখিয়ে দিয়েছে যে শ্রমিক যদি রাস্তায় নেমে রাস্তা আটকায়, জ্যামের মধ্যে বসে বসে থেকে গালিগালাজ করতে হবে, কিন্তু কখনো মাথায় আসবে না আচ্ছা শ্রমিকদের কেন রাস্তায় নেমে নিজের পাওনা টাকা চাইতে হয়। এই প্রশ্ন কিন্তু আপনার মাথায় আসবে না। রাষ্ট্র আপনাকে এটা শেখাবে, জন্মের পর থেকে এটা শেখাবে, প্রত্যেকটা শব্দের কি অর্থ সে কথা আপনি শেখাবে, এবং শব্দ দিয়ে আপনি কবিতা লিখবেন, শব্দ দিয়ে আপনি গল্প লিখবেন, উপন্যাস লিখবেন। ফলে এই রাষ্ট্র যে শব্দের যে অর্থ আপনাকে করে দেয়, সেই শব্দের সে অর্থ বুঝেই, সে একমাত্র অর্থ মেনেই যখন আপনি কবিতা লিখবেন, গল্প লিখবেন, উপন্যাস লিখবেন, সিনেমা বানাবেন, সে গল্পে, কবিতায়, সিনেমায় কখনো এই রাষ্ট্র যে কথা বলে তার বাইরের কোনো কথা আসবে না। চূড়ান্ত বিচারে আপনি এই রাষ্ট্রের পক্ষেই থাকবেন। লেনিন সে জায়গা থেকে একটা ভিন্ন মানুষ, ভিন্ন ব্যাপার, ভিন্ন চিন্তার লোক। তিনি সোজা কথায় বললেন সব কিছুর পরের কথা, রাষ্ট্র কতগুলো শ্রেণীর সংঘাতের মধ্যে দিয়ে জন্ম হয়, এই শ্রেণীর সংঘাতগুলোকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র একটা পরোক্ষ মাধ্যম হিসেবে কাজ করে। সুতরাং চূড়ান্ত কথা হচ্ছে রাষ্ট্রের ভেতরকার এই সংঘাতটাকে আমি কি কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্যেই থেমে যাব, নাকি রাষ্ট্রের চেহারাটা পাল্টে দেব? যেই জায়গাতে লেনিন
চূড়ান্ত রূপে তর্ক করতে হয়েছিল কাউটিস্কির সঙ্গে, চূড়ান্ত রূপে তর্ক করতে হয়েছিল তার সময় মেনসিভিকদের সঙ্গে, জার্মান অন্যান্য সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে। কারণ তিনি সোজা কথায় রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা গ্রহণের চূড়ান্ত লক্ষ্যকে তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পেয়েছেন শেষ সময় পর্যন্ত। তিনি চেয়েছেন এই রাষ্ট্রকে ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের শুকিয়ে মরাকে নিশ্চিত করতে হবে। কীরকম ব্যাপারটা? যে অল্প কয়েকটা মানুষ রাষ্ট্রকে নিজের স্বার্থে টিকিয়ে রাখছে এবং সেটাকে যদি উল্টো করে দেওয়া যায়, যে অল্প কয়েকটা মানুষ তারা অসংখ্য মানুষকে দিয়ে উৎপাদন করিয়ে তার ফলাফল নিজেরা ভোগ করছে। কি চমৎকার সব ব্যাপার! মার্কস বলতেন যে পুঁজিতান্ত্রিক সমাজে মুনাফা হচ্ছে ব্যক্তির, ক্ষতিটা সামাজিক, তাই না? আপনি যে অফিসে কাজ করেন, লক্ষ্য করে দেখবেন যে যখনই আপনি ইনক্রিমেন্টের সময় আসে, দেখবেন যে আপনার অফিসের যারা বস তারা মুখ শুকিয়ে গেছে, গম্ভীর হয়ে হাঁটাহাঁটি করছে, মুখের মধ্যে হাসি নাই, চোখ ভুরু কুচকে তাকাচ্ছে। তো তখন আপনি বুঝবেন যে বছর শেষ হয়ে আসছে। তো ব্যাপারটা হয় কি, এবং শুনতে পাবেন যে এই বছর কত লস হয়েছে, এবং সেই অজুহাতে আপনার ইনক্রিমেন্টও হবে না, এবং শেষে কি আপনার মনে হবে যে ইনক্রিমেন্টের দরকার নেই, বাবা চাকরিটা অন্তত থাকা, আগের বেতন থাকুক অন্তত। কিন্তু কেউ প্রশ্ন করে না গত 5 বছর যে লাভ করেছিল তখন কি আমাকে লাভের অংশ দিয়েছেন? লাভ হলে আপনার, ক্ষতি হলে আমাদের সবার। তো এই যে রাষ্ট্র গড়ে উঠল, লেনিন সোজা কথায় বলছেন এই রাষ্ট্রের যে চরিত্র, যে বিভিন্ন সংঘাতময় যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোর মধ্যে সংঘাত আসলে সমাধানযোগ্য না, এবং বিপ্লবের মধ্যে দিয়ে, রাষ্ট্র বিপ্লবের মধ্যে দিয়ে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আবার বলি, রাষ্ট্র বিপ্লবকে কখনো সমাজ বিপ্লবের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। রাষ্ট্র বিপ্লব এটা একটা স্তর মাত্র, যে কারণে মার্কস বলতেন না যে ইয়েকে অনুসরণ করে বলতেন শেক্সপিয়ার থেকে, যে রাজাকে হত্যা করেছে শেক্সপিয়ার নাটকে, দূত এসছে রাজাকে হত্যার খবর নিয়ে, বলছে কি খবর দূত বলছে দ্য কিং ইজ ডেড, এরপরেই বলছে লং লিভ দ্য কিং। কারণ রাজা কোনো ব্যক্তি নয়, রাজা একটা ধারণা। মার্কসও বলছেন 1848 সালে ফ্রান্সে বিপ্লব প্রতিষ্ঠা ব্যর্থ হয়ে যাওয়ার পর, দ্য রেভলিউশন ইজ ডেড, লং লিভ দ্য রেভলিউশন। বিপ্লব একটা ধারণা। কেন সে প্রসঙ্গে আসছি, আপনাদের বিরক্তি উৎপাদন, অথবা এদিকে ক্যামেরাও আছে, দেখা যাচ্ছে যে 2জন লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে, এটা ভালো দেখাবে না আমি জানি, ফলে আমি তার আগে আমি শেষ করব। তো সাইড স্যার একটা গল্প বলতে জন্য নাকি খেতে খুব ভালোবাসতেন। তো বিয়ে বাড়িতে যেতেন মায়ের সঙ্গে, 2 ব্যাচ 3 ব্যাচ শেষ হয়ে যাচ্ছে, আমার খাওয়া শেষ হয়। তো পরে প্রায় দেখা যেত না, মা আমাকে হাত ধরে টানছে, উনি বলছেন আর একটু খাইয়ে লই। তো আপনারা আমাকে টানছেন আর আমি বলছি আরেকটু কয়ে লই, তার আগে আমি থেমে যাব। তো মার্কস বলছেন, মার্কসের প্রসঙ্গ ধরে অ্যাঙ্গেলস সে জায়গায় আসছে, এই যে সংঘাত, এই সংঘাত থেকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে। চূড়ান্ত জায়গায়, কোন জায়গায়? যেখানে এই অসমাধানযোগ্য দ্বন্দ্বগুলোকে চূড়ান্ত সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে হবে, চূড়ান্ত সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে হবে। কিভাবে সেটা সম্ভব? এইভাবে যে অল্প কিছু মানুষ রাষ্ট্র এবং সমস্ত মুনাফার মালিক, যা আপনি উৎপাদন করছেন তার সমস্ত ফলাফলের মালিক অল্প কয়েকটা মানুষ। রাষ্ট্র আবার এইভাবেই রাষ্ট্রটা রেখে যদি পাশাটা উল্টে দেওয়া যায়, যদি অল্প কয়েকটা মানুষ তারা নিচের দিকে এসে পড়ে, এবং যারা প্রকৃত অর্থে সমাজের সমস্ত সম্পদ উৎপাদন করছে তারা যদি মালিকের জায়গায় এসে পড়ে, তাহলে কি হবে? এইটাকেই লেনিন বলছেন সর্বহারার একনায়কত্ব।
লক্ষ্য করুন, কোনো পার্টির একনায়কত্ব নয়, কোনো দলের একনায়কত্ব নয়, এইটা একটা সমাজের পালা বদলের ক্ষেত্রে এটা আরেকটা ব্যাপার। এই সর্বহারের একনায়কত্ব শুনলে অনেকে গা জ্বালা করে, কিন্তু আশ্চর্য এই যে এখনকার সময় যে বললাম লস হলে আপনারা আমার সবার, লাভ হলে খালি আমার, এত বড় একটা অযৌক্তিক কথা কেমনি করে আশ্চর্য সবাই মেনে নিচ্ছে, তাই না? কি ভয়াবহ ব্যাপার, এমন একটা অযৌক্তিক কথা। আজকে যদি আপনাকে বলে যে দেখো আগামীকাল থেকে নতুন নিয়ম হচ্ছে সবাই জুতোগুলো মাথায় রেখে এরপর পায়ের মধ্যে মোজা পরে হাঁটতে হবে, আপনি তাকে পাগল বলবেন? লক্ষ্য করে দেখুন যে সমস্ত ক্ষতি হলে আমাদের সবার, লাভ হলে খালি আমার, এই কথাটা কি এর চাইতে কম অযৌক্তিক? কিন্তু আপনি আমি সবাই আমরা মেনে নিয়েছি। ফলে যখন এই কথাটা বলতে গেলেন লেনিন, তখন থেকে বলা হলো কি এক নায়ক, তখন থেকে বলা হলো সমাজকে, রাষ্ট্রকে তিনি শুধুমাত্র নিষ্পেষণের যন্ত্র বানিয়ে নিয়েছেন। আরে আশ্চর্য, লেনিনের তো এই রাষ্ট্রকে নিষ্পেষণের যন্ত্র বানানোর কোনো দরকার নাই, কারণ রাষ্ট্র যতদিন ধরে টিকে আছে নিষ্পেষণের যন্ত্র। লেনিন শুধু একটা কথাই বলতে চেয়েছেন যে বাবা এতদিন তোমরা যারা নিষ্পেষণ করে এসছো আমাকে, এখন জাস্ট আমি উল্টো করে দিতে চাচ্ছি। তোমরা যে এতদিন নিষ্পেষিত করে এসছো আমাদেরকে, সংখ্যাগরিষ্ঠকে, এখন সংখ্যাগরিষ্ঠরা জায়গায় থাকবে, কিন্তু সবাই মিলে তো অল্প কয়েকজন নিষ্পেষণ করা যায় না, সাধারণ লজিকের ব্যাপার। ফলে লেনিনের এই যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটা ভয়াবহ রকমের একটা নতুন রকমের ব্যাপার বলে মনে। কেন সে জায়গাটায় যাচ্ছে? মানুষের ইতিহাসে অনেকগুলো পর্ব আছে, আপনারা যারা ইতিহাস পড়েছেন, সেই যে পর্ব, তার আগের পর্বটাকে বলে নিউলিথিক পিরিয়ড, নব্য প্রস্তর যুগ বলা হয়। মোটামুটি 10,000 বছর আগে থেকে নিউলিথিক পিরিয়ড বা নব্য প্রস্তর যুগ শুরু হয়। মানুষের ইতিহাসের একটা বিরাট ব্যাপার। তার আগে লক্ষ বছর মানুষ কুড়িয়েছে, ফল মূল শিকার করেছে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় বেরিয়ে বেরিয়ে এখান থেকে সেখানে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে। এই 1010 বছর আগে মানুষের ইতিহাসের নতুন পর্ব শুরু। পর্বটা কি? সে কৃষি শিখল। কৃষি শেখার ফলে কি হলো? বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো বন্ধ হলো, একটা জায়গায় থাকে। একটা জায়গায় থাকার ফলে মানুষের সমাজ বড় হওয়ার সুযোগ পেল, মানুষের মধ্যে ভাষা গভীরতা পেল, কবিতা লিখতে শুরু করল। সমাজের মধ্যে থেকে এই সময়টাতেই রাষ্ট্রের জন্ম হলো, ধর্মের জন্ম হলো, কাব্যের জন্ম হলো, সঙ্গীতের সঙ্গে গীতির জন্ম হলো, গীতির মানে কথার জন্ম হলো। যা যা কিছু আজকে সমাজের মধ্যে আপনি দেখতে পান, এই সব কিছু জন্ম হলো এই নিওলিথিক পিরিয়ডের ফলে, নব্য প্রস্তর যুগ। শ্রেণী সেই সময় থেকে জন্ম হলো, কারণ আপনি যতটুকু চাষ করবেন সেই চাষের মধ্যে কিছু বাড়তি তো উৎপাদন হয়, খাবার শেষ করবার পরেও কিছু বাড়তি থাকে। ওই বাড়তি থাকার সঙ্গে সঙ্গে কিছু লোক হলো যারা ওই বাড়তি জিনিসগুলোকে নিজেরা মালিকানা করে সমাজের মধ্যে শ্রেণী ব্যবধানটা পাকাপোক্ত করে বিশাল এক অগ্রগতি ঘটে গেল, বিশাল এক অগ্রগতি। 1010 বছর আগে থেকে যে অগ্রগতির শুরু, তখন থেকেই শ্রেণী বিভাজন, ব্যক্তি সম্পত্তি এবং সেই চিন্তা, লস হলে সবার, লাভ হলে আপনার না, মানে মালিকের। তো লাভ হলে ওই যে আপনি ভাবেন যে আহা আমারই তো প্রতিষ্ঠান, তাই না, আমারই তো প্রতিষ্ঠান। ওই বলতেন, শ্রী রামকৃষ্ণ বলতেন যে ওই বাবু বাড়ির দাসীকে দেখিস না, ওই ছেলেকে মানুষ করার জন্য দাসীকে রাখে, ওই দাসী সবাইকে বলে আমার গোপালের কি বুদ্ধি, আমার গোপাল দেখতে কত ভালো, আমার গোপাল কি সুন্দর করে খেলে। দুদিন পরে দাসীকে যখন কাছ থেকে ছাড়িয়ে দেয়, কোথায় গোপাল, কোথায় আমার, কোথায় কি, আমি আপনি যে চাকরি করি আমার প্রতিষ্ঠান, কালকে চাকরি থেকে বের করে দিলে কই আমার, কার কি, তুমি কার কে, তোমার, এ জগৎ ভ্রম, কেবল ভ্রম। তো এই নিওলিথিক পিরিয়ডের ফলে যে জগৎ জন্ম হলো, আজকের যে পৃথিবী, এই শ্রেণী বিভেদ
রাষ্ট্র, ব্যবধান, লাভ ক্ষতি, একে মালিক অন্যেরা শ্রমিক, একে মালিক অন্যেরা মজুর, সবাই মিলে কাজ করবে, ফলাফল অল্প কয়েকজনের হাতে কুক্ষিগত হবে। এই সমস্ত কিছু জন্ম আজকে থেকে প্রায় 10,000 বছর আগে শুরু হলো। লেনিন যে বড় কাজটা করলেন, রুশ বিপ্লবের যে বিশাল ভূমিকা পৃথিবীর ইতিহাসে, লক্ষ্য করুন আজকের যে জগৎকে আমরা চিনছি 10,000 বছর ধরে, যে জগতের জন্ম, সেই 10,000 বছর আগে শুরু হওয়া পৃথিবীর যে ইতিহাস, জগৎকে দেখার যে দৃষ্টি আমরা শিখেছি, যে জগৎকে দেখার যে দৃষ্টি আমাদেরকে শেখানো হচ্ছে কবিতায়, গল্পে, গানে, ভাষায়, শব্দের অর্থের মধ্যে দিয়ে, রাষ্ট্রের মধ্যে দিয়ে, নিয়মের মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে 10,000 বছর ধরে যে পৃথিবী তৈরি হয়েছে, রুশ বিপ্লবের ফলে 1917 সনে মানুষের ইতিহাসে দ্বিতীয়বারের মতো 10,000 বছর পর আরেকটা বিপ্লব সম্পন্ন হলো 1917 সালে। যে বিপ্লব বলছে 10,000 বছর ধরে পৃথিবী যেইভাবে চলেছে তার বাইরে নতুন পৃথিবী তৈরি করতে হবে। 10,000 বছর ধরে মানুষ, রাষ্ট্র, মানুষে মানুষের সম্পর্ক, শব্দ, কবিতা, জগৎকে দেখার যে সকল দৃষ্টি, এই দৃষ্টি যেভাবে 10,000 বছর ধরে টিকে আছে, শ্রেণীর দ্বন্দ্ব, শ্রেণীর মধ্যে সংঘাতকে যেমন করে ছদ্মবেশে ভুলিয়ে রাখা হয়েছে এতগুলো বছর ধরে, 10,000 বছর পর লেনিনের নেতৃত্বে রাশিয়াতে মানুষের ইতিহাসে দ্বিতীয়বার আরেকটা বিপ্লব হলো। এই বিপ্লবের গুরুত্বটা বোঝার চেষ্টা করতে হলে এই বিপ্লবের বিস্তৃতিটা বুঝতে হবে, এর প্রস্তাবনাটা বুঝতে হবে। এর আগে অসংখ্যবার দরিদ্র মানুষ, সাধারণ মানুষ তাদের রাষ্ট্রকে নিজের হাতে নিতে চেয়েছে, কিন্তু সমস্তগুলোই ছিল কোনো না কোনোভাবে রাষ্ট্রটাকে নিজের অধীনে নিয়ে থেমে যাওয়া। এই চেষ্টাগুলোর মধ্যে রাষ্ট্রের মূল প্রস্তাবনাকে প্রশ্ন করে তাকে আপাদমস্তক পাল্টে দেওয়ার চিন্তা এর আগে আসেনি। ফলে এই সমস্ত প্রয়াসগুলো ছিল, অসংখ্য প্রয়াস ঘটে গেছে সাধারণ মানুষের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের, কিন্তু এই বিদ্রোহের প্রয়াসগুলো ছিল আনকনশিয়াস, অচেতন। সে জানতো না, সে চিন্তা করে দেখেনি যে রাষ্ট্র জিনিসটাকেই পাল্টে দিতে হবে। লেনিনের নেতৃত্বে মানুষের ইতিহাস প্রথমবারের মতো প্রায়োগিকভাবে, সচেতনভাবে মানুষের ইতিহাসকে বদলে দেওয়ার জন্য সচেতনভাবে রাষ্ট্রকে প্রয়োগ করে একটা বিপ্লব সম্পন্ন করে। পৃথিবীর ইতিহাসে, মানুষের ইতিহাসে এটা দ্বিতীয় বিপ্লব, নব্য প্রস্তর যুগের বিপ্লবের পর। ফলে নব্য প্রস্তর যুগের পর 10,000 বছর ধরে যে জগৎ আমরা তৈরি করেছি, সেই জগৎ আপনি একটা রুশ বিপ্লব দিয়ে পাল্টে দেবেন, বা একটা রুশ বিপ্লব দিয়ে আপনি সেই রুশ বিপ্লবের সফলতা ব্যর্থতাকে যাচাই করতে যাবেন, এর মতো, মাইক না থাকলে বলতাম গারলের মতো কাজ আর হয় না। সরি, মাইক আছে, মাইক আছে তা। তো ফলে 10,000 বছর ধরে যে সমাজ গড়ে উঠেছে, লেনিন নিজেও জানতেন সেই সমাজ একটা বিপ্লব দিয়ে পাল্টানো যাবে না। আবার বলছি, রাষ্ট্র বিপ্লব এবং সমাজ বিপ্লব দুটোকে এক মনে করার কারণ। এবং এর জন্য আবার বলতে হবে, রুশ বিপ্লব ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ হয়েছে। The revolution is dead. Long live the revolution. কারণ বিপ্লব একটা ধারণা, কারণ বিপ্লব একটা প্রয়োজন। বিপ্লব অনিবার্য কি না, এটা আপনি কি করে বলবেন অনিবার্য? It's continuous process. You never know. আপনি জানেন না, আপনি জানেন না। এবং এই প্রশ্ন তো রোজা লুক্সেমবার্গও বলেছিলেন, হয় সমাজতন্ত্র নইলে বর্বরতা, বর্বরতন্ত্র। কারণ জানতেন
বর্বরতন্ত্র ফিরে আসতে পারে। পৃথিবীর ইতিহাসে কত সভ্যতা এরকম ধ্বংস হয়ে গেছে আমরা তো জানি না। ফলে এটা একটা সচেতন প্রয়াস। আবার মনে রাখুন, এটা কোনো ধর্মাদিষ্ট নিয়মের মতো অনিবার্য কোনো ওপর থেকে পাঠানো নিয়ম নয়, যেটা হবেই। ওই যে বলেছিলাম লেনিন পৃথিবীর ইতিহাসে অনিবার্যতা বললে সাবজেক্টিভিটিটাকে অস্বীকার করা হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ফলে ওই যে বললাম, এটা একটা সচেতন প্রয়াস। লেনিন যেটা শুরু করলেন রাষ্ট্রকে দিয়ে, সচেতন প্রয়াস। ওই প্রয়াসের মধ্যে সচেতনতা যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে কোনো এক সময় হয়তো সমাজ সেদিকে যাবে। কিন্তু এটা একটা ব্যাপারও থাকে, যদি ওইদিকে আমরা যেতে না পারি, তাহলে মানুষের সভ্যতার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটুকু আমরা নষ্ট হয়ে যাওয়ার দিকেই চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ফলে লেনিন যখন এই কাজটা শুরু করলেন, যখন রুশ বিপ্লব সম্পন্ন হলো, তখন তিনি পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মানুষের ইতিহাস বদলের প্রক্রিয়াকে সচেতন একটা ক্রিয়া হিসেবে মানুষের সামনে তুলে ধরলেন, যেখানে রাষ্ট্র ক্ষমতা শুধুমাত্র দখল করা নয়, রাষ্ট্রকে পাল্টে ফেলা, রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রের প্রয়োজনকে শেষ করে দেওয়ার এক প্রস্তাবনা। এই প্রস্তাবনা, লেনিনের এই প্রয়াস, এই রুশ বিপ্লব 10,000 বছর পর মানুষের ইতিহাসে দ্বিতীয় বিপ্লব। 10,000 বছর ধরে গড়ে ওঠা পৃথিবীর ইতিহাসকে বদলে দেওয়ার এক নতুন প্রস্তাবনা। ফলে এই প্রস্তাবনাকে শুধুমাত্র একটা বিপ্লবের প্রয়াস দিয়ে যাচাই করবার, সফলতা বিফলতা পরীক্ষা করবার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। কারণ এটা শুধুমাত্র প্রতিহত করা নয়, এর আগের বিপ্লব প্রয়াসগুলো ছিল প্রতিহত করা। এখনো দেখবেন আমাদেরও বর্তমানে ঘটে যাওয়া যে বিশাল গণ অভ্যুত্থানটা ঘটলো, তাকিয়ে দেখবেন তো এটার মধ্যে অধিকাংশ জায়গায় ছিল প্রতিহত করো, একে আসতে দেওয়া যাবে না, অমুককে ফিরতে দেওয়া যায় না, তুমুককে মানে আটকে দিতে হবে, আবার যেন ফ্যাসিস্ট প্রেতার তারা ফিরে আসতে না পারে, খালি প্রতিহত করো, ঠেকাও। লেনিনের সঙ্গে এটা হচ্ছে অন্যান্য বিপ্লবের তফাৎ। ঠেকানো না, নট অনলি প্রিভেন্টিং, অর্জন করা, টু অ্যাচিভ, নট অনলি প্রিভেন্টিং। যে কোনো বিপ্লবের গতিমুখ আপনি নির্ধারণ করতে পারেন লেনিনের এই মোদ্দা কথাটা দিয়ে। ইজ ইট প্রিভেন্টিং অর ইজ ইট ট্রাইং টু অ্যাচিভ? এটা কি প্রতিহত করছে নাকি অর্জন করার চেষ্টা করছে? ভালো একটা চাবিকাঠি কিন্তু এইটা। প্রতিহত করছে, সমর্থন জানালেন নাকি কথা বলতে চান? সমর্থন, আচ্ছা। প্রতিহত করব নাকি অর্জন করব? ফলে এই যে একটা নতুন কিছুকে তৈরি করতে চাওয়া, এই করতে চাওয়ার প্রস্তাবনা রুশ বিপ্লবের মধ্যে দিয়ে, রাষ্ট্রকে বদলের প্রস্তাবনার মধ্যে দিয়ে লেনিন যেমন করে আমাদের সামনে হাজির করলেন, সেই কথাটাকে আরো গভীরভাবে নতুন করে যাচাই করে দেখার প্রয়োজন আছে। সে প্রয়োজন যেন নস্টালজিয়া হয়ে না যায়, সে প্রয়োজন যেন শুধুমাত্র অতীতের গৌরব, আমার বাবা কিন্তু জমিদার ছিলেন, এই কথা দিয়ে কিন্তু আর কেউ গুরুত্ব দেবে না। আপনাকে বিচার করতে হবে বর্তমান সময় সাপেক্ষে নারী, এবং বর্তমান সময়কে বদলানোর কাজটা নোংরা একটা কাজ। আপনার জামাইয়ের পরিষ্কার থাকবে না। আলতাফ ভাইয়ের প্রিয় কমেন্ট আছে না আলতাফ ভাই, ওই যে লেনিনকে নিয়ে, যে নেকড়ের ভয় থাকলে জঙ্গলে ঢুকো না। তা আপনি এই কাজটা নোংরা কাজ রে ভাই। আপনি সর্বহারার মুক্তি দেবেন, এই মহান কাজ আপনি করবেন, ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখেন সর্বহারা আপনাকে নিযুক্ত করে নাই। কাজটা সর্বহারার নিজের। আপনাকে
তার সেই কাজটার মধ্যে অন্তর্গত হওয়া, তার কাজ আপনার হওয়া, আপনার কাজ তার হওয়া, এই জায়গাটা আসাটা গুরুত্বপূর্ণ। এবং সিজ দ্য ডে, লেনিন বলতেন যে কেমন করে সমাজের মধ্যেকার প্রত্যেকটা অবস্থাতে, প্রত্যেকটা বিদ্যমান বহাল অবস্থাকে কেমন করে আপনি শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহার করবেন, এইটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। খোকন ভাই যে কথাটা মানে ওনার উপন্যাসটা পড়লে দেখবেন যে লেনিন ওই সময়কার রাজনৈতিক ঘটমান প্রতিটা পরিস্থিতিকে কেমন করে শ্রমিক শ্রেণীর প্রয়োজনে কাজে লাগানো যায় তাদের মতো করে, লেনিন এই জায়গায় ছিলেন একজন জিনিয়াস একজন লোক ছিলেন। এটা বুঝতে পারা খুব জরুরি। তো মুদ্রা কথা এটাই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে নড়াচড়া করতে দেখছি, দুইজন উঠেও গেছে, আমার যে লক্ষণটা সুবিধার মনে হচ্ছে না। না, আপনারা অবহেলিত হবে না, পরে আমাকে টেনে না বলে কেউ আটকাবেন না, আমি জানি। সারসংক্ষেপটা হচ্ছে এই, লেনিনের রাষ্ট্র এবং বিপ্লবকে, রুশ বিপ্লবকে অনেক বড় একটা ক্যানভাসে ফেলে দেখার প্রয়োজন আছে। আবার একই সঙ্গে অনেক বড় ক্যানভাসে দেখতে গিয়ে এটা যে এই মুহূর্তকার বাস্তব প্রায়োগিকতা, সেটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে এটা যেন একই সঙ্গে বর্তমানে বাস করা, একই সঙ্গে আপনার অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে আপনার নিজের মধ্যে একটা কাল তৈরি করতে পারা, সৃষ্টি করতে পারা সহজ কোনো কাজ নয়। কিন্তু এই বড় ছবিটাকে যদি আপনি মাথার মধ্যে রাখতে না পারেন, তাহলে যা হবে তা হচ্ছে এই যে প্রচুর বিপ্লবী আপনি দেখবেন যারা পাউরুটি এবং চা খেয়ে আলসার করে করে বিপ্লব করে পরবর্তীকালে হঠাৎ বাপের হোটেল বন্ধ হয়ে যাওয়ার পরপরই মনে হয় আমি কি কম করেছি নাকি বিপ্লবের জন্য বলে চাকরিতে ঢুকে যায়। চাকরিতে ঢোকাও খারাপ না, বাস্তব জীবন তার মধ্যে মিশে যেতেই হবে, থাকতেই হবে। কিন্তু মানে আপনি আমি আমাদের প্রয়াস এবং সফলতা বা ব্যর্থতার উপর পৃথিবীর ইতিহাস বোধহয় খুব বেশি নির্ভর করে না। কারণ পৃথিবীর ইতিহাস একই সঙ্গে মানুষের বাস্তব প্রয়োজনের খাতিরে তার সাপেক্ষে এগোয়, বদলাতে থাকে। সেই বদলানোর প্রয়োজনে আমরা যদি সহযোগী হতে পারি, আমরা যদি এই বিশাল ক্যানভাসটার সাপেক্ষে অনুভব করতে পারি, অনেক বড় একটা কাজের সাপেক্ষে আমাদের বর্তমান সময় দায়িত্বটা কী এবং সেটাকে চিহ্নিত করতে পারি, তাহলে একটা পথ খোঁজার চেষ্টা হতে পারে। পথে নামুন, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আপনার কাজ যদি প্রকৃত অর্থে যাদের জন্য আপনি করছেন বলে ভাবেন তাদের পক্ষে হয়, সেই আপনাকে পথ দেখাবে। আমি অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মনে তাই। ধন্যবাদ।